বিসমিল্লাহ। আজকে আমরা শুরু করব ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। ওকে, তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কোভালেন্ট বন্ড কি জিনিস। দুইটা অ্যাটম তারা যদি নিজেদের একটা একটা করে দুইটা ইলেকট্রন একসাথে আনে এবং এই দুইটা ইলেকট্রনকে যদি তারা ইকুয়ালি শেয়ার করে, সেই ক্ষেত্রে যে বন্ডটা তৈরি হবে সেটাকে বলা হয় কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ড হচ্ছে যে বন্ডটা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়ে থাকে। কোভালেন্ট বন্ডে যে দুইটা অ্যাটম থাকবে, দোনোটা অ্যাটম একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে। এ তার একটা ইলেকট্রন বি এর সাথে শেয়ার করবে, বি তার একটা ইলেকট্রন এ এর সাথে শেয়ার করবে। এভাবে এ এর কাছে পেয়ার্ড এ এর কাছে এক পেয়ার ইলেকট্রন থাকবে এবং বি এর কাছেও কি থাকবে, এক পেয়ার ইলেকট্রন থাকবে। এটাই হচ্ছে কোভালেন্ট বন্ডের বিষয়টা। এখন এই যে কোভালেন্ট বন্ডের ইলেকট্রন গুলো আছে, এই কোভালেন্ট বন্ডের ইলেকট্রন গুলোর প্রতি বি এরও একটা অ্যাট্রাকশন আছে, এ এরও একটা অ্যাট্রাকশন আছে। বি এরও একটা অ্যাট্রাকশন আছে এবং এ এরও একটা অ্যাট্রাকশন আছে। এই কোভালেন্ট বন্ডের ইলেকট্রনের প্রতি বি এর যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে বি এর ইলেকট্রোনেগেটিভিটি। আর এই কোভালেন্ট বন্ডের প্রতি এ এর যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এ এর ইলেকট্রোনেগেটিভিটি, সেটা হচ্ছে এ এর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কোভালেন্ট কোভালেন্ট বন্ডে আবদ্ধ অ্যাটমের আকর্ষণ। কোভালেন্ট বন্ডের ইলেকট্রনের প্রতি কোভালেন্ট বন্ডে আবদ্ধ অ্যাটমের আকর্ষণ। কোভালেন্ট বন্ডে যে ইলেকট্রন দুইটা থাকে, সেই দুইটার প্রতি কোভালেন্ট বন্ডে যে অ্যাটম গুলো আছে তাদের আকর্ষণ, সেটাই হচ্ছে সে অ্যাটম গুলোর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমরা ইলেকট্রোনেগেটিভিটিকে এভাবে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে the relative the relative এটাকে কিভাবে লিখা যায়, তো ভুলেও গেছি। ইলেকট্রোনেগেটিভিটি এটাকে এভাবে কি লিখে দেবে, দ্য রিলেটিভ পুল। এবং কোথায় রিলেটিভ ইমিউনিটি নিয়ে আনছে কেন? হ্যাঁ, তো যেটাই হোক অ্যাট্রাকশন ফর দ্য কোভালেন্ট বন্ড পেয়ার ইলেকট্রন by the covalently bonded atom is known as the electronegativity of that atom. তো এই দুইটা ইলেকট্রনকে যে পরিমাণ আকর্ষণ করবে সেটা হচ্ছে এর ইলেকট্রোনেগেটিভিটি, বি যে পরিমাণ আকর্ষণ করবে সেটা হচ্ছে বি এর ইলেকট্রোনেগেটিভিটি। এবার ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য অনেক বেশি হয়, যদি বি এর ইলেকট্রোনেগেটিভিটি এ এর তুলনায় অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে ইলেকট্রন দুইটা বি এর কাছাকাছি থাকবে। তো ইলেকট্রন যার কাছাকাছি থাকবে তার উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে। ইলেকট্রন যার কাছাকাছি থাকবে তার উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে। ইলেকট্রন যার কাছাকাছি থাকবে তার উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে। ইলেকট্রন যার কাছাকাছি থাকবে তার উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে। এই পার্শিয়াল পজিটিভ চার্জ আর পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি তৈরি হওয়াটাকে আমরা বলি পোলারিটি। তো পোলারিটি যেসব মলিকুল পোলারিটি দেখাবে তাদেরকে আমরা বলবো পোলার মলিকুল, যেসব মলিকুল পোলারিটি দেখাবে তাদেরকে আমরা বলবো পোলার মলিকুল।
ওকে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার ইলেকট্রোনেগেটিভিটি একটা পিরিয়ডিক প্রপার্টি, তাহলে পিরিয়ডিক টেবিলের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটিটা একটা প্যাটার্ন অনুসারে বাড়বে এবং কমবে। লেফট টু রাইট গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, লেফট টু রাইট গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর টপ টু বটম গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে কেন? যখন লেফট টু রাইট যাচ্ছে, তো কোন একটা পিরিয়ড বরাবর যদি লেফট টু রাইট যাওয়া হয়, আমরা জানি কোন একটা পিরিয়ড বরাবর নাম্বার অফ অরবিট কিন্তু সেম থাকতেছে, নাম্বার অফ অরবিট কিন্তু সেম থাকতেছে, নাম্বার অফ অরবিট সেম, নাম্বার অফ অরবিট সেম, নাম্বার অফ অরবিট সেম। তাহলে কি ইনক্রিজ পাচ্ছে লেফট টু রাইট? অ্যাটমিক নাম্বার ইনক্রিজ পাচ্ছে, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ পাচ্ছে। অ্যাটমিক নাম্বার ইনক্রিজ পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার ইনক্রিজ পাওয়া। তো ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার যদি ইনক্রিজ পাই, তাহলে অ্যাট্রাকশন ইনক্রিজ পাচ্ছে, অ্যাট্রাকশন ইনক্রিজ পাচ্ছে। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী অ্যাট্রাকশনটা ইনক্রিজ পাচ্ছে। তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যবর্তী অ্যাট্রাকশনটা ইনক্রিজ পাচ্ছে। এবার আসো, এই যে ইলেকট্রোনেগেটিভিটিতে বন্ডের দুইটা ইলেকট্রনকে বি অ্যাটম অ্যাট্রাক্ট করতেছে, বি অ্যাটম অ্যাট্রাক্ট করতেছে নাকি বি অ্যাটমের নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতেছে? উত্তর হচ্ছে বি অ্যাটমের নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতেছে। তো এই অ্যাট্রাকশনটা, বি অ্যাটম অ্যাট্রাকশনটা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝখানকার অ্যাট্রাকশন। তাহলে এই অ্যাট্রাকশনটা যদি বেশি হয়, পুলটা বেশি হবে না? ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে না? অবশ্যই অবশ্যই বেশি হবে। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। ঠিক আছে? তো লেফট টু রাইট গেলে এটা হবে, লেফট টু রাইট গেলে এটা হবে। তো আমরা চাইলে এই পুরাটার পরিবর্তে লিখতে পারতাম, এইটুকু অংশের পরিবর্তে লিখতে পারতাম লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ রিডিউস হয়, লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ রিডিউস হয়। যদি অ্যাটমিক সাইজ রিডিউস হয়, তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী যে অ্যাট্রাকশন সেটা বৃদ্ধি পাবে, আর এই অ্যাট্রাকশনটাই ফান্ডামেন্টালি ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে। টপ টু বটম যাওয়ার সময় কি হয়? তুমি আবারও টপ টু বটম গেলে কি হয়? কোন একটা গ্রুপ বরাবর আমি যদি টপ টু বটম যাই, কোন একটা গ্রুপ বরাবর আমি যদি টপ টু বটম যাই, তাহলে নাম্বার অফ নাম্বার অফ নাম্বার অফ অরবিট ইনক্রিজ হবে। নাম্বার অফ অরবিট ইনক্রিজ হওয়া মানে হচ্ছে, নাম্বার অফ অরবিট ইনক্রিজ হওয়া মানে হচ্ছে, নাম্বার অফ অরবিট ইনক্রিজ হওয়া মানে হচ্ছে অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয়। নাম্বার অফ অরবিট ইনক্রিজ হয়, নাম্বার অফ অরবিট যদি ইনক্রিজ হয়, তাহলে অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয়। এবার অ্যাটমিক সাইজ যদি ইনক্রিজ হয়, তাহলে অ্যাট্রাকশনটা কিন্তু কমে যাচ্ছে। নিউক্লিয়াস আর
ইলেকট্রনের মধ্যবর্তী অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে, উপর থেকে নিচে নেওয়ার সময় সাইজটা বড় হতে থাকতেছে, যত বড় হতে থাকতেছে তত নিউক্লিয়াস আর ইলেকট্রন গুলো ফার্দার হতে থাকতেছে, যত তারা ফার্দার হতে থাকতেছে তাদের অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। আর আমরা জানি এই অ্যাট্রাকশনটাই হচ্ছে জিনিসটি ইলেকট্রোনেগেটিভিটি। সো ইলেকট্রোনেগেটিভিটি এখানে কমে যাচ্ছে, সো ইলেকট্রোনেগেটিভিটি এখানে কমে যাচ্ছে, সো ইলেকট্রোনেগেটিভিটি এখানে কমে যাচ্ছে, সো ইলেকট্রোনেগেটিভিটি এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি এখানে কমে যাচ্ছে। ওকে, এবার আমরা আহ, এবার আমরা একটা কাজ করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা একটু ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু গুলো মুখস্থ করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমাদের কাছে বেশি ভ্যালু মুখস্থ করতে হবে না, কয়েকটা ভ্যালু মুখস্থ করলে আশা করি হয়ে যাবে। ফর এক্সাম্পল, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। ঠিক আছে, ওকে, তারপরে কি, তো হাইড্রোজেনের জন্য এটা হচ্ছে 2.1, হিলিয়ামের জন্য এটা হচ্ছে, দুটারি পাগল লেগেছে কেমন, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাই লিনাকে রুবি, হাই লিনাকে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে হচ্ছে 0.9, 0.9, তো পটাশিয়ামটা লাগবে না, এতটুকু করি আমরা। হ্যাঁ, তাহলে গ্রুপ ওয়ান এর প্রথম তিনটার আমরা কি দেখলাম, গ্রুপ ওয়ান এর প্রথম তিনটার আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখলাম। ওকে, এতটুকু আমরা বুঝলাম। এরপরে আসো, এরপরে হচ্ছে গ্রুপ টু, গ্রুপ টু, তো গ্রুপ টু কি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখানে বিরিয়ানি, বেরিলিয়াম, এটার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 1.6, ম্যাগনেসিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 1.2। হ্যাঁ, ওকে, এরপর হচ্ছে আমরা গ্রুপ নাম্বার 13 এ চলে যাবো ডিরেক্ট। গ্রুপ নাম্বার 13 কি ছিল, বর এলো গেল ইন্ডিয়া থেকে, তো বোরন, অ্যালুমিনিয়াম, তো বোরনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2, অ্যালুমিনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 1.5। ঠিক আছে, একটা সুন্দর প্যাটার্ন আছে, ওটাতে আমি পরে যাচ্ছি। তারপর হচ্ছে গ্রুপ নাম্বার 14, গ্রুপ নাম্বার 14 কি, গ্রুপ নাম্বার 14 হচ্ছে কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে, কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে, কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, আর সিলিকনেরটা হচ্ছে 1.8, সিলিকনেরটা হচ্ছে 1.8। গ্রুপ নাম্বার 14 লিখলাম। এরপর হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 15 কি, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন হচ্ছে 3, ফসফরাস হচ্ছে 2.1। আসো এরপরে গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 16 হচ্ছে ওএসএসসি তে পড়ে, ওএসএসসি তে পড়ে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5। এরপরে হচ্ছে গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 17 হচ্ছে ফেল করলাম ব্রো আইডিবি তে আসছে, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4, আর ক্লোরিনের হচ্ছে 3, ক্লোরিন হচ্ছে কত, 3। ওকে, তাহলে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা এটা মাথায় রাখবো যে হাইড্রোজেন আর ফসফরাসেরটা 2.1 হবে। মাথায় রাখবে এইচপি ল্যাপটপ কি, এইচপি,
HP laptop 2.1, HP laptop 2.1, HP laptop 2.1, HP laptop 2.1। তো হাইড্রোজেন আর ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি সমান, আর সেটা হচ্ছে 2.1, সেটা হচ্ছে 2.1, সেটা হচ্ছে 2.1। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে 1.6 দিয়ে রাখছে বেরিলিয়াম, বেরিলিয়াম কিন্তু 1.6 না, বেরিলিয়াম হচ্ছে 1.5 হওয়ার কথা। ঠিক আছে, বাট তা 1.6 দিয়ে রাখছে, সমস্যা নাই, আমরা 1.6 এর জায়গায় 1.5 চিন্তা করতে পারি, সমস্যা হবে না কোনো আমাদের। ধরো 1.5। তো তাহলে এখানের মধ্যে তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার এখানে কিন্তু 0.5 করে বাড়তেছে, 0.5 করে বাড়লো। আবার তুমি দেখো এসএম 0.5 টা আবারও বাড়তেছে, এসএম 0.5 টা আবারও বাড়তেছে, আবার এসএম 0.5 টা আবারও বাড়তেছে, আবার এসএম 0.5 টা বাড়তেছে। ঠিক আছে, আবার এসএম 0.5 টা বাড়তেছে, আবার এসএম 0.5 টা বাড়তেছে। এটা 0.5 করে করে বাড়বে। তাহলে তুমি যদি লিথিয়ামেরটা 1 মুখস্থ রাখো, 0.5 করে করে বাড়ায় দিলে পারবা না। এরপরে দেখো এটা নিচে নামার সময় ডিরেক্ট 1 কমে গেছে, 1 কমে গেছে। ঠিক আছে, এখান থেকে এখানে নামার সময় কি হয়েছে, ডিরেক্ট 1 কমছে। ঠিক আছে, এরপর এখান থেকে এখানে যাওয়ার সময় 0.5 কমবে, এরপর এখান থেকে এখানে যাওয়ার সময় 0.4 কমবে, এরপর এখান থেকে এখানে যাওয়ার সময় 0.3 কমবে, এরপর আবার যাওয়ার সময় কি কমবে, 0.3 কমবে, এরপর আবার 0.3 কমবে, এরপর আবার 0.3 কমবে। ঠিক আছে, খুব সুন্দর মতন একটা প্যাটার্ন আমরা এখানে দেখতেছি যে হাইড্রোজেন আর ফসফরাসের সবসময় কি হবে, 2.1 হবে। ঠিক আছে, তো তুমি 1 দিয়ে শুরু করবে লিথিয়াম, 0.5 0.5 একটা অ্যাড করে করে ফ্লোরিন পর্যন্ত যাবা। ক্লোরিনে কি হবে, ফ্লোরিনের তুলনায় 1 কম হবে, 1 কমাবা। ক্লোরিন থেকে তুমি উল্টা দিকে আসবা, তো ক্লোরিন থেকে যখন তুমি উল্টা দিকে আসবা তখন তুমি 0.5 করে করে কমাবা। ক্লোরিন থেকে 0.5 কমাও, এটা হবে। আবার এরপরে 0.4 কমাবা, তো 0.5 একবার কমাইতে হবে, 0.4 একবার কমাইতে হবে, আর বাদ বাকি সময় 0.3 কমাইতে হবে। ঠিক আছে, 0.5 কমাবা, 0.4 কমাবা, আর বাদ বাকি সময় 0.3 কমাবা। এভাবে মুখস্থ রাখতে পারবো না ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু গুলো। রেড কালার যে ভ্যালু গুলো লিখছে এগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, রেড কালার যে ভ্যালু গুলো লিখছে এগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, এগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, এগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু। এবার আসো মেটালিক ক্যারেক্টার। তো আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটিতে হচ্ছে আমাদের, ধরো ইলেকট্রোনেগেটিভিটিতে এক্সেপশনাল ছিল। তো আচ্ছা, তো না ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটিতে কোনো এরকম এক্সেপশন ছিল না, আছে, কিন্তু ওগুলো তোমাদের লেভেলের জন্য না, ওগুলো তোমরা বিএসসি তে গেলে পড়বা। তো সামনে যাই আমরা। তো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ ফ্লোরিন, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ ফ্লোরিন। তো দেখো, আমরা যদি টপ টু বটম যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ফল করে, যদি আমরা বটম টু টপ যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আবার যদি আমরা লেফট টু রাইট যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে লেফট টু রাইট গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, লেফট টু রাইট গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, লেফট টু রাইট গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। এবার বটম টু টপ গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, 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 বটম টু টপ গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। ঠিক আছে, তাহলে উপরে গেলেও ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর ডানে গেলেও ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কে থাকবে, যে সবার ডানে আর সবার উপরে আছে। তো এর মধ্যে মনে হইতে পারে যে তাহলে তো এটা হিলিয়াম হওয়ার কথা, কিন্তু ইনার্ট গ্যাসের ইলেকট্রোনেগেটিভিটি হয় 0।
ইনার্ট গ্যাসের ইলেকট্রোনেগেটিভিটি হয় 0, সে তো বন্ডই তৈরি করতে চায় না। তো কোভালেন্ট বন্ডের ইলেকট্রনকে সে কোত্থেকে আর পুল করবে? সে বন্ডই তৈরি করতে চায় না। তাহলে এই যে ইনার্ট গ্যাস আছে, ইনার্ট গ্যাসের ইলেকট্রোনেগেটিভিটি 0। তো ইনার্ট গ্যাসের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি 0, তাহলে গ্রুপ নাম্বার 18 তো ইলেকট্রোনেগেটিভিটির কাহিনী থেকেই বাদ। তাহলে গ্রুপ নাম্বার 17 এ যে সবার উপরে থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হবে। আর সে হচ্ছে কে? ফ্লোরিন। সে হচ্ছে কে? ফ্লোরিন। সে হচ্ছে কে? ফ্লোরিন। সে হচ্ছে ফ্লোরিন। সে হচ্ছে ফ্লোরিন। হুম, ওকে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটালিক প্রপার্টি। যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি মেটালিক প্রপার্টি। মেটালিক প্রপার্টি। মেটালিক প্রপার্টি। ঠিক আছে? তো মেটাল কারা? মেটাল হচ্ছে তারাই যাদের আউটার মোস্ট অরবিটে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, বা সহজ ভাষা হচ্ছে যারা ইলেকট্রন ডোনার হয় তারা হচ্ছে সাধারণত মেটাল হয়। তারা ইলেকট্রন ডোনাররা সাধারণত কি হয়? মেটাল হয়। ঠিক আছে? ইলেকট্রন ডোনাররা সাধারণত কি হয়? মেটাল হয়। তো যারা ম্যাটলিক প্রপার্টিটা দিন শেষে এটাই, যে ইলেকট্রন ডোনেট করার ক্যাপাবিলিটি, এটাই হচ্ছে ম্যাটলিক প্রপার্টি। এটাই হচ্ছে ম্যাটলিক প্রপার্টি। তো এই যে ম্যাটলিক প্রপার্টি আছে, এটা এই পিরিয়ডিক, ধরো পিরিয়ডিক টেবিলটা আমরা একটু একটু চিন্তা করি। পিরিয়ডিক টেবিলটা কিরকম ছিল? পিরিয়ডিক টেবিলের মধ্যে আমাদের এটা ছিল গ্রুপ নাম্বার 1, 2। ঠিক আছে? এরপরে এরপরে এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে 12। ঠিক আছে? এরপর এটা হচ্ছে গ্রুপ গ্রুপ নাম্বার 13 থেকে 18। গ্রুপ নাম্বার 13 থেকে 18। গ্রুপ নাম্বার 13 থেকে 18। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 13 থেকে 18। গ্রুপ নাম্বার 13 থেকে 18। বুঝতে পারছি? তো ম্যাটলিক প্রপার্টিটা কিরকম হয়? পিরিয়ডিক টেবিলে এইভাবে গেলে বাড়ে, ডায়াগোনালি বাড়ে, ডায়াগোনালি বাড়ে, ডায়াগোনালি বাড়ে, ডায়াগোনালি বাড়ে, এইভাবে ডায়াগোনালি সে বাড়ে। ম্যাটলিক প্রপার্টি, ম্যাটলিক প্রপার্টি এভাবে ডায়াগোনালি সে বাড়বে, ইনক্রিজ করবে, এবং এইভাবে ডায়াগোনালি সে কমবে, এইভাবে ডায়াগোনালি সে কমবে, এইভাবে ডায়াগোনালি সে কমবে, এভাবে ডায়াগোনালি সে কমবে। সে ডায়াগোনালি বাড়ে এবং ডায়াগোনালি কমে, সে ডায়াগোনালি বাড়ে এবং ডায়াগোনালি কমে। ওকে। আচ্ছা, আমি তো ভুল লিখছি, ভুল লিখছি। ডায়াগোনালি বাড়ে কমে এভাবে না লিখে এভাবে এটা উল্টো হবে। এটা কি হবে? উল্টো হবে। এর মধ্যে কি বসবে? এটা লজিকটা আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও। লজিকটা তো আগে আসে। তাহলে এটা কোন দিকে যাবে? এটা এদিকে ইনক্রিজ করবে আর এদিকে ডিক্রিজ করবে। ওকে। এবার আসো লজিকটাতে আমরা যাই। তো লজিকটা হচ্ছে, তুমি জাস্ট চিন্তা করো, আহ কে ইলেকট্রন ডোনেট করতে পারে? যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম। ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ কম? যার সাইজ অনেক বেশি। সাইজ যখন বেশি হবে তখন ফার্দার ইলেকট্রনের প্রতি ভেরি লেস অ্যামাউন্ট অফ অ্যাট্রাকশন থাকবে, আর ভেরি লেস অ্যামাউন্ট অফ অ্যাট্রাকশন থাকলে এই ফার্দার ইলেকট্রনটা খুব ইজিলি ডোনেটেড হয়ে যায়। তো ইলেকট্রন ডোনেট করার জন্য সাইজ বড় হইতে হবে, ইলেকট্রন ডোনেট করার জন্য সাইজ বড় হইতে হবে, অ্যাটমিক সাইজ বড় হইতে হবে। তো এখন আমরা যদি চিন্তা করে দেখি, শুধু অ্যাটমিক সাইজ কি বড় হইতে হবে? উত্তর হচ্ছে যে না। আউটার মোস্ট অরবিটে যত কম ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে ডোনেট করা তত সহজ। আউটার মোস্ট অরবিটে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে তাকে ডোনেট করা একদম সহজ। যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে তাকে ডোনেট করা সহজ, কিন্তু একটা ডোনেট করার তুলনায় কঠিন। যদি তিনটা থাকে তাহলে সহজ, কিন্তু দুইটা ডোনেট করার চেয়ে কঠিন। তো আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে সাইজ যত বড় আর অরবিটে ফার্দেস্ট অরবিটে যত কম সংখ্যক ইলেকট্রন, ইলেকট্রন ডোনেট করা তত সহজ, ইলেকট্রন ডোনেট করা তত সহজ। এখন আমরা যদি একটু চিন্তা করি,
নিচের দিকে অ্যাটমিক সাইজ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে নিচের দিকে গেলে মেটালিক প্রপার্টি বেড়ে যাবে। নিচের দিকে গেলে মেটালিক প্রপার্টি কি হবে? বেড়ে যাবে। আচ্ছা, আমরা জানি লেফট টু রাইট গেলে, মানে লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কমে যায়, তো রাইট টু লেফট গেলে অ্যাটমিক সাইজ বেড়ে যায়। তাহলে লেফট টু রাইট গেলে অ্যাটমিক, রাইট টু লেফট গেলে অ্যাটমিক সাইজ বেড়ে যায়, তাহলে রাইট টু লেফট গেলে মেটালিক প্রপার্টি বেড়ে যাওয়ার কথা, ঠিক না? এই দুটোর কম্বিনেশনেই বলতে পারো, আমরা এটাকে ডিরেক্ট ডায়াগোনালি দেখাই, এভাবে ডায়াগোনালি দেখাই, এভাবে ডায়াগোনালি দেখাই, এভাবে ডায়াগোনালি দেখা যায়, ডায়াগোনালি মেটালিক প্রপার্টি ইনক্রিজ হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ডিক্রিজের কথাটা বলি, কখন মেটালিক প্রপার্টি ডিক্রিজ হবে? যখন সাইজ ছোট হবে, যখন সাইজ ছোট হবে, যখন সাইজ ছোট হবে তখন মেটালিক প্রপার্টি ডিক্রিজ করবে। আর যখন যখন আউটার মোস্ট অরবিট ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন আউটার মোস্ট অরবিট ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি হবে, যখন সাইজ কি হবে? যখন সাইজ ছোট হবে এবং আউটার মোস্ট অরবিট ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন মেটালিক প্রপার্টি কমবে, ডিক্রিজ করবে। তাহলে এটাকে আমরা এভাবে ডায়াগোনালি রিপ্রেজেন্ট করছি, কারণ আমরা জানি যে উপরের দিকে গেলে অ্যাটমিক সাইজ ছোট হচ্ছে আর ডান দিকে গেলে আউটার মোস্ট অরবিট ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। তো এই দুইটা করলে মেটালিক প্রপার্টি ডিক্রিজ হবে। আচ্ছা, তো এখন আমরা যদি নন মেটালিক প্রপার্টি দিই, সেম দুইটা অ্যারো দিব, জাস্ট ডিক্রিজের জায়গায় ইনক্রিজ দিব, ইনক্রিজের জায়গায় ডিক্রিজ দিব। নন মেটালিক প্রপার্টি, এটা হচ্ছে মেটালিক প্রপার্টি, যেটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করার ক্যাপাবিলিটি। আর নন মেটালিক প্রপার্টি কি হবে? ইলেকট্রন হোল্ড করার ক্যাপাবিলিটি, বা ইলেকট্রন হোল্ড করার, হোল্ড বলতে পারো, হোল্ড, ইলেকট্রন হোল্ড করার টেন্ডেন্সি বা ক্যাপাবিলিটি, এটাকে কি বলা হয়? নন মেটালিক প্রপার্টি। নন মেটালিক প্রপার্টির ক্ষেত্রে আমরা এই দুইটা অ্যারো ইউজ করব, জাস্ট ডিক্রিজের জায়গায় ইনক্রিজ লিখবো, ইনক্রিজের জায়গায় ডিক্রিজ লিখবো। ভেরি গুড। আমরা বলবো ডি ব্লক এলিমেন্ট। এই ডি ব্লক এলিমেন্ট গুলোকে কই পাওয়া যায়? আমরা যদি একটু আমাদের এই পিরিয়ডিক টেবিলটাকে নিয়ে আসি, এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলটা। এই পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা ডি ব্লক এলিমেন্টস গুলোকে পাবো কোথায়? আমরা ডি ব্লক এলিমেন্টস গুলোকে পাবো হচ্ছে ঠিক এই জায়গাটাতে। ঠিক এই জায়গাটাতে আমরা ডি ব্লক এলিমেন্টস গুলোকে পাবো। তার মানে হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে 12, গ্রুপ নাম্বার 3 থেকে 12, গ্রুপ নাম্বার 3 থেকে 12, এগুলোই হচ্ছে কি ডি ব্লক এলিমেন্টস। তো ডি ব্লক এলিমেন্টস দিয়ে আমরা কি বুঝি? যাদের আউটার মোস্ট, মানে যাদের লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটে এন্টার করছে সেটা হবে ডি ব্লক। যাদের লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটে এন্টার করছে সেটা হবে ডি ব্লক, সেটা হবে কি ডি ব্লক। ঠিক আছে, এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট অথবা ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল কারা? হোয়াট আর দ্য ট্রানজিশন মেটালস? ওকে, তো ট্রানজিশন মেটালস হওয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে হবে ইট হ্যাজ টু বি ডি ব্লক, ইট হ্যাজ টু বি ডি ব্লক। তাহলে ট্রানজিশন মেটাল হচ্ছে ডি ব্লকের একটি স্পেশাল ক্যাটাগরি। তো এটার স্টেবল আয়ন থাকতে হবে, এটার স্টেবল আয়ন থাকতে হবে, আর স্টেবল আয়নের মধ্যে ইনকমপ্লিট, ইনকমপ্লিট ডি কনফিগারেশন থাকতে হবে। ইনকমপ্লিট ডি কনফিগারেশন মানে কি? ডি 0, এটা হচ্ছে ডি তে কিছু নাই, ডি অরবিটাল গুলোতে কিছু নাই। আর ডি 1 থেকে 9, মানে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে। তো এটা হচ্ছে ইনকমপ্লিট। আবার ডি টা কিন্তু কমপ্লিট কনফিগারেশন। তাহলে ইনকমপ্লিট যাচ্ছে ডি 1 ডি 9 পর্যন্ত। স্টেবল আয়নের কাছে কি থাকতে হবে? স্টেবল আয়ন মাস্ট কন্টেইন, স্টেবল আয়ন মাস্ট কন্টেইন ইনকমপ্লিট ডি অরবিটাল।
ইনকমপ্লিট ডি অরবিটাল কনফিগারেশন। তো ইনকমপ্লিট ডি অরবিটাল মানে কি, d1 থেকে 9। ওকে, ভেরি গুড। তো এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে all transition metals are d block elements but all d block elements are not transition metals। সব ট্রানজিশন মেটালই কিন্তু ডি ব্লক হবে, কিন্তু সব ডি ব্লক ট্রানজিশন মেটাল হবে না। ওকে, তাহলে আমরা আসি ধরে স্ক্যান্ডিয়াম 21। তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 1s2 2s2 2p6, 10 হইল এখানের মধ্যে, 3s2 3p6 3d 4s। তাহলে এখানে হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, এটা কি স্ক্যান্ডিয়াম 21। এবার স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন, স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন কি, স্ক্যান্ডিয়াম 3+। তাহলে এই যে স্ক্যান্ডিয়াম 3+ আছে, এই 3+, এই 3+ মানে কি, 3+ মানে হচ্ছে তিনটে ইলেকট্রন চলে যাবে। তিনটে ইলেকট্রন কোথায় যাবে, দুইটা যাবে s থেকে, একটা যাবে d থেকে। যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের এখানের মধ্যে 4s থাকে 0, 3d থাকে 0, 4s থাকে 0, 3d থাকে 0। তাহলে এটা হইলো স্টেবল আয়ন, আর স্টেবল আয়নের কাছে আছে হচ্ছে এমটি ডি কনফিগারেশন। স্টেবল আয়নের কাছে আছে হচ্ছে এমটি ডি কনফিগারেশন। যেহেতু লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে এন্টার করে, তাই বলে এটা অবশ্যই স্ক্যান্ডিয়াম ডি ব্লক হবে। কিন্তু তার স্টেবল আয়নের মধ্যে ইনকমপ্লিট ডি কনফিগারেশন নেই, তার মানে হচ্ছে d1 থেকে d9 এরকম কোন কনফিগারেশন এখানে নাই স্টেবল আয়নে। তাই বলে এটা ট্রানজিশন মেটাল নয় বা ট্রানজিশন এলিমেন্ট নয়। আশা করি বুঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি। আবার আরেকটা এক্সাম্পল আসো, জিঙ্ক 13, 1s2 2s2 2p6 3s2 3p6 2 2 6 10 10 2 12 12 6 18 18, এরপরে 3d 4s 18 20, এরপর এখানে কত 10। এরপর আমরা এখানের মধ্যে স্টেবল আয়নে যাব। জিঙ্কের স্টেবল আয়ন হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্কের স্টেবল আয়ন হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্কের স্টেবল আয়ন হচ্ছে জিঙ্ক 2+। তো জিঙ্ক 2+ মানে কি, জিঙ্ক 2+ মানে হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ওই দুইটা ইলেকট্রন যাবে কোথা থেকে, 4s থেকে যাবে। এবার এখানের মধ্যে জিঙ্কের কাছে, এখানে স্টেবল আয়নের কাছে 3d10 মানে ফুলফিল ডি কনফিগারেশন আছে। Stable ion has fulfilled deconfiguration। স্টেবল আয়নের কাছে ফুলফিল ডিকনফিগারেশন আছে। এই যে স্টেবল আয়নের কাছে ফুলফিল ডিকনফিগারেশন আছে, এই কারণে জিঙ্ক কি না, এই কারণে জিঙ্ক ট্রানজিশন না। কারণ ট্রানজিশন হওয়ার জন্য স্টেবল আয়নের কাছে ইনকমপ্লিট ডিকনফিগারেশন লাগবে, মানে d1 থেকে d9 এরকম কিছু লাগবে। কিন্তু এখানে তো d10, এটা তো ফুলফিল কনফিগারেশন হয়ে গেল। ফুলফিল কনফিগারেশন হলে স্টেবল আয়নের মধ্যে যদি ডি এর ফুলফিল কনফিগারেশন থাকে, তাহলে সেটা ট্রানজিশন এলিমেন্ট না, সেটা ট্রানজিশন এলিমেন্ট না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি ডি ব্লক এলিমেন্ট হবে? অবশ্যই ডি ব্লক এলিমেন্ট হবে। কারণ তুমি যদি ইলেকট্রন দাও, প্রথমে তুমি 2 2 6 দিছো, এরপর 12 দিছো, এরপর 18, 6টা দিছো 18, এরপরে দুইটা দিছো, তাহলে কত হইলো 20। শেষে 10টা ইলেকট্রন কই দিছো, ডি তে দিছো। তাহলে শেষ ইলেকট্রন কই ঢুকছে, ডি তে ঢুকছে। যে যখন শেষ ইলেকট্রন ডি তে ঢুকছে, তখনই এটা ডি ব্লক হয়ে গেছে, তার মানে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক হচ্ছে এমন ডি ব্লক এলিমেন্ট যারা ডি ব্লক কিন্তু তারা ট্রানজিশন নয়।
তো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক আমাদেরকে শেখাচ্ছে যে সব ট্রানজিশন কিন্তু ডি ব্লক হবে, কিন্তু সব ডি ব্লক ট্রানজিশন এলিমেন্ট হবে না। তাহলে একটা ট্রানজিশন এলিমেন্টের উদাহরণে যায়, আয়রন 26 এটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, 1s2 2s2 2p6 3s2 3p 2 2 6 10 10 2 12 12 6 18 3d 4s 20 6 26 এটা এটা গেল এফি আয়রন। এবার আয়রনের স্টেবল আয়ন দুইটা, আয়রনের স্টেবল আয়ন কয়টা? দুইটা, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+। 2+ মানে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তো দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে, দুইটা ইলেকট্রন কোত্থেকে ত্যাগ করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে S থেকে। যদি তিনটা ইলেকট্রন ত্যাগ করতো তাহলে তিনটা ইলেকট্রন কোত্থেকে ত্যাগ করতো? দুইটা ত্যাগ করতো S থেকে, আরেকটা ত্যাগ করতো 3d থেকে। দুইটা ত্যাগ করতো S থেকে, আরেকটা ত্যাগ করতো 3d থেকে, তাহলে 3d5 থাকতো। তো দেখো এখানের মধ্যে কিন্তু স্টেবল আয়ন যারা আছে, স্টেবল আয়নের কাছে কিন্তু ইনকমপ্লিট ডিকনফিগারেশন আছে। স্টেবল আয়নের কাছে কি আছে? ইনকমপ্লিট ডিকনফিগারেশন আছে। ইনকমপ্লিট ডিকনফিগারেশন মানে কি? ইনকমপ্লিট ডিকনফিগারেশন মানে হচ্ছে D1 হওয়া, D2 হওয়া, D3 হওয়া, D4 হওয়া, D5 হওয়া, D6 হওয়া, D7 হওয়া, D8 হওয়া, D9 হওয়া, এগুলো হচ্ছে কি D1 থেকে D9 হওয়া, এগুলো হচ্ছে ইনকমপ্লিট ডিকনফিগারেশন। এখানের মধ্যে যে কোনো একটা কনফিগারেশন থাকলে ইনকমপ্লিট ডিকনফিগারেশন। ইনকমপ্লিট ডিকনফিগারেশন আছে স্টেবল আয়নে, তাহলে আমরা বুঝতে পারবো যে এলিমেন্টটা হচ্ছে ট্রানজিশন, এলিমেন্টটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, এলিমেন্টটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, এলিমেন্টটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। এই যে ট্রানজিশন এলিমেন্ট আছে, এই ট্রানজিশন এলিমেন্ট গুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ট্রানজিশন এলিমেন্ট গুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশনাল এলিমেন্ট তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথমটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, 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 প্রথমটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। তো যেমন ধরো আয়রন, আয়রনের কাছে অক্সিডেশন স্টেট কয়টা আছে? আয়রনের কাছে অক্সিডেশন স্টেট দুইটা আছে, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+। অক্সিডেশন স্টেট মানে কি? চার্জ। তাহলে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট মানে একাধিক চার্জ সম্ভব, একাধিক চার্জ সম্ভব। আয়রনের চার্জ 2+ হইতে পারে, আয়রনের চার্জ 3+ হইতে পারে। এখন এই ভেরিয়েবল অক্সিডেশন স্টেট কেন? ভেরিয়েবল অক্সিডেশন স্টেট কারণ হচ্ছে যে দেখো আউটারমোস্ট অরবিটের অংশ হচ্ছে 4s, তাহলে ইলেকট্রন দেওয়ার কথা কার? আউটারমোস্ট অরবিটের, অর্থাৎ 4s। কিন্তু এখানের মধ্যে আউটারমোস্ট অরবিটের আগের অরবিটের ডি ইলেকট্রন দিচ্ছে দেখো এখানে 6 ছিল, কত হয়ে গেছে? 3d5 হয়ে গেছে, একটা ইলেকট্রন দিছে তাই বলে 3+ দেখাইতে পারতেছে। 3d যদি একটা ইলেকট্রন দেওয়ার সক্ষমতা না রাখতো তাহলে Fe2+ই একমাত্র আয়রন আয়রন আয়ন থাকতো, বা আয়রনের একমাত্র স্টেবল আয়ন Fe2+ থাকতো, অথবা বলতে পারি আয়রনের একটাই অক্সিডেশন স্টেট থাকতো, সেটা হচ্ছে 2+। এখন এখানে 2+ এর পাশাপাশি 3+ ও আয়রনের অক্সিডেশন স্টেট। তার কারণ হচ্ছে আউটারমোস্ট অরবিট তো ইলেকট্রন দেয়, তার পাশাপাশি আউটারমোস্ট অরবিটের আগের অরবিটের ডি ইলেকট্রন দিতে পারে, ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট কেন? আশা করি বুঝতে পারছো। সবচেয়ে বেশি ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দিতে পারে হচ্ছে ম্যাঙ্গানিজ, সে 2 দেয় 4 দেয়, 2 দেয় 4 দেয় 5 দেয় 7 দেয়, অনেক কিছু দেয়। ওকে, এরপরে হচ্ছে ক্যাটালাইটিক প্রপার্টি, ক্যাটালাইটিক প্রপার্টি। তো ক্যাটালাইটিক প্রপার্টি তোমরা দেখছো, আমরা পড়ি না যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। এটাকে কি বলি আমরা? হ্যাবার-বোস পদ্ধতি। এখানের মধ্যে আমরা ক্যাটালিস্ট হিসেবে কাকে ইউজ করি? ক্যাটালিস্ট হিসেবে আয়রনকে ইউজ করি, ঠিক আছে। এরপর এখানে কমপ্লেক্স আয়ন তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে? কমপ্লেক্স আয়ন তৈরি করতে পারে, কমপ্লেক্স আয়ন তৈরি করতে পারে। ট্রানজিশন মেটাল কি তৈরি করতে পারে? কমপ্লেক্স আয়ন তৈরি করতে পারে, কমপ্লেক্স আয়ন তৈরি করতে পারে। কমপ্লেক্স আয়ন তুমি দেখছো, আমি তোমাকে বলি কমপ্লেক্স আয়নের একটা
দেখতে কিরকম হয় দেখা দিলে তুমি চিনবা যে এগুলো তুমি আগেও দেখছো। এর আগে দেখছো না? K4 FeCN6। মনে করো কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে যখন আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতেছিলাম, মানে কোন একটা স্যাম্পল তোমাকে দেওয়া হবে, তোমার কাছে জানতে হবে এই স্যাম্পলের মধ্যে কি আছে, তোমার জানতে হবে। সেক্ষেত্রে তুমি অনেকগুলো রিয়েজেন্ট ইউজ করো, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো, এরকম অনেকগুলো রিয়েজেন্ট তুমি ইউজ করো। তার মধ্যে K4 FeCN6 একটা ছিল। K4 FeCN6 একটা ছিল, এটা দিয়ে মূলত আয়রনকে আইডেন্টিফাই করা হতো আমার যতটুকু মনে আছে। আয়রনকে আইডেন্টিফাই করা হতো, মেবি গ্রিন কালার আসলে আয়রন বলতাম বা বাদামি কালার আসলে আয়রন বলতাম, খেয়াল নাই আমার, একটু দেখতে হবে টপিকটা। এটা টপিকটা আমি একটু কম পড়ে সাধারণত, কারণ টপিকটা তো মুখস্থ করে ধরে কিছু নাই। ওকে, তো এরপরে হচ্ছে ফরমেশন অফ কালার্ড কম্পাউন্ডস। ফরমেশন অফ কালার্ড কম্পাউন্ড, ফরমেশন অফ কালার্ড কম্পাউন্ড, ফরমেশন অফ কালার্ড কম্পাউন্ড। কালার্ড কম্পাউন্ড তৈরি করে, কালার্ড কম্পাউন্ড তৈরি করে। এরপর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি, তাদের কি থাকবে? তাদের ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। ওকে, তো হুম, হুম। তো প্রথমে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট ব্যাখ্যা করে ফেলছি, ক্যাটালাইটিক প্রপার্টির একটা উদাহরণ দিয়ে দিছি, এবার কমপ্লেক্স আয়ন ফরমেশন আমরা পড়ব। কমপ্লেক্স আয়ন ফরমেশন। তো একটা কমপ্লেক্স আয়নের দুইটা অংশ থাকে, একটা কমপ্লেক্স আয়নের দুইটা অংশ থাকে, একটা কমপ্লেক্স আয়নের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল মেটাল মেটাল আয়ন, একটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, আর একটা হচ্ছে লিগ্যান্ড, আর একটা হচ্ছে লিগ্যান্ডস। একটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, আর একটা হচ্ছে লিগ্যান্ডস। ওকে, তো এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা যেটা পড়ছিলাম K4FeCN6, K4FeCN6, এটা তো পুরোটাই কমপ্লেক্স কম্পাউন্ড, এটা কিন্তু কমপ্লেক্স আয়ন না। এখানে কমপ্লেক্স আয়ন কোথায় আছে? এখানে কমপ্লেক্স আয়ন আছে শুধুমাত্র এইটুকু অংশ, এটাকে আমরা কমপ্লেক্স আয়ন বলতে পারবো। Fe K4FeCN6, ঠিক আছে, K4FeCN6, এটা চার্জ কত? এটা চার্জ হচ্ছে 4 মাইনাস। চার্জ কত এটা? 4 মাইনাস। আচ্ছা, তো এই যে আয়নটা আছে, এই আয়নের মধ্যে আমাদের একটা পজিটিভ কি থাকবে? সেন্ট্রাল মেটাল আয়ন থাকবে, যেটা হচ্ছে Fe2+। এবার এই Fe2+ কে CN6 কি করবে? 6 দিক থেকে CN6 কি করবে? বন্ড ফর্ম করবে। 6 দিক থেকে বন্ড ফর্ম করবে, 6 দিক থেকে CN বন্ড ফর্ম করবে, CN মাইনাস বন্ড ফর্ম করবে, 6 দিক থেকে CN মাইনাস বন্ড ফর্ম করবে। এই যে CN মাইনাস বন্ড ফর্ম করতেছে, এই CN মাইনাসই হচ্ছে এখানের মধ্যে লিগ্যান্ড, CN মাইনাসই হচ্ছে এখানে লিগ্যান্ড, CN মাইনাসই হচ্ছে এখানের মধ্যে লিগ্যান্ড, CN মাইনাসই হচ্ছে এখানের মধ্যে লিগ্যান্ড। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানের মধ্যে কি কি আছে। এখানের মধ্যে আছে হচ্ছে একটা সেন্ট্রাল আয়ন, আরেকটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, আরেকটা হচ্ছে লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল আয়ন আরেকটা হচ্ছে লিগ্যান্ড। তোমরা সেন্ট্রাল মেটাল আয়ন তো আমরা চিনি, এখন আমরা চেনার চেষ্টা করবো যে লিগ্যান্ড কি জিনিস। আমরা চেনার চেষ্টা করবো যে লিগ্যান্ড কি জিনিস। হুম, ওকে, লিগ্যান্ড, লিগ্যান্ড হচ্ছে লোন পেয়ার ডোনেটিং স্পিসিস, লোন পেয়ার ডোনেটিং স্পিসিস, লোন পেয়ার ডোনেটিং স্পিসিসকে আমরা লিগ্যান্ড বলি। লোন পেয়ার ডোনেটিং স্পিসিসকে আমরা লিগ্যান্ড বলি, লোন পেয়ার ডোনেটিং স্পিসিসকে আমরা লিগ্যান্ড বলি, লোন পেয়ার ডোনেটিং স্পিসিসকে আমরা লিগ্যান্ড বলি, লোন পেয়ার ডোনেটিং স্পিসিসকে আমরা লিগ্যান্ড বলি। তো লিগ্যান্ড কয় প্রকার? লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার, টু টাইপস। লিগ্যান্ড কয় প্রকার? লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার, টু টাইপস। একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর একটা হচ্ছে
উইক ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা, তো আমরা তো লিগ্যান্ড বুঝছি, যারা লোন পেয়ার ডোনেট করে, তো লোন পেয়ার ডোনেট করে কি করবে? লোন পেয়ার ডোনেট করে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো এর আগে আমরা কি শিখছি? এর আগে আমরা আয়নিক বন্ড শিখছি। আয়নিক বন্ড কি ছিল? আয়নিক বন্ড ছিল হচ্ছে আয়নিক বন্ড ছিল হচ্ছে একজন ইলেকট্রন দিবে আর একজন ইলেকট্রন নিবে, এটা ছিল আয়নিক বন্ড। কোভ্যালেন্ট বন্ড কি ছিল? দুইজন একটা একটা ইলেকট্রন দিবে, সেই একজন ইলেকট্রনকে দুজন আবার শেয়ার করবে, এটা ছিল কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে বন্ডের দুটি ইলেকট্রন একজনেই দিবে, বন্ডের দুটি ইলেকট্রন একজনেই দিবে, এরপরে দুজন শেয়ার করবে। তো ধরো এখানের মধ্যে কি আছে? এ আছে, বি আছে। তো ধরো বন্ডের দুটি ইলেকট্রন বি দিছে, কে দিছে? বি দিছে, কিন্তু এটা এও শেয়ার করতেছে, বিও শেয়ার করতেছে, কিন্তু বন্ডের দুটি ইলেকট্রন কে দিছে? বি দিছে। দুটো বন্ডের দুটো ইলেকট্রন একটা একটা অ্যাটম দিচ্ছে, আর দুজনই সে ইলেকট্রন গুলো শেয়ার করতেছে, এমন বন্ডকে আমরা বলবো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এমন বন্ডকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এমন বন্ডকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো যে এই যে এই দোনোটা ইলেকট্রন দিবে সেই হচ্ছে লিগ্যান্ড, যে দোনোটা ইলেকট্রন দিবে সে হচ্ছে লিগ্যান্ড। তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা থাকে মেটাল আয়ন, আর একটা থাকে কি? লিগ্যান্ড। একটা থাকে মেটাল আয়ন, আর একটা থাকে লিগ্যান্ড। যে দোনোটা ইলেকট্রন প্রোভাইড করে সে হচ্ছে লিগ্যান্ড। আর এই দোনোটা ইলেকট্রন সাধারণত লোন পেয়ার হয়, আর এই দোনোটা ইলেকট্রন সাধারণত কি হয়? লোন পেয়ার হয়। তো লোন পেয়ারটাকেই ডোনেট করে দেয়, লোন পেয়ারটাকেই ডোনেট করে দেয়, লোন পেয়ারটাকেই ডোনেট করে দেয়। তো লোন পেয়ার কি বন্ড পেয়ার কি আশা করি মনে আছে? লোন পেয়ার কি বন্ড পেয়ার কি আশা করি মনে আছে। তাও যদি মনে না থাকে, আমরা যদি একটু নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করতে পারি, এটা হচ্ছে নাইট্রোজেনের ফার্স্ট নাইট্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে নাইট্রোজেনের ফার্স্ট অরবিট। নাইট্রোজেনের ফার্স্ট অরবিট ইলেকট্রন কয়টা? দুইটা। নাইট্রোজেনের লাস্ট অরবিট ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের লাস্ট অরবিট ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের লাস্ট অরবিট ইলেকট্রন হচ্ছে 5টা। ঠিক আছে, 5টা। এবার দেখো, যদি এখানের মধ্যে কি আসে? হাইড্রোজেন আসে। হাইড্রোজেন, হাইড্রোজেনের আউটারমোস্ট অরবিট ইলেকট্রন কয়টা? হাইড্রোজেনের আউটারমোস্ট অরবিট ইলেকট্রন একটা। তো ঠিক একইভাবে যদি হাইড্রোজেন আবার উপর থেকে আসে, ঠিক একইভাবে যদি হাইড্রোজেন উপর থেকে আসে, হাইড্রোজেন আবার উপর থেকে আসে, ঠিক একইভাবে যদি হাইড্রোজেন নিচ থেকে আসে, ঠিক আছে। তো এখানের মধ্যে তৈরি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এখানের মধ্যে তৈরি হচ্ছে কি? কোভ্যালেন্ট বন্ড। তো এগুলোকে বলা হবে বন্ড পেয়ার। এগুলোকে কি বলা হবে? বন্ড পেয়ার। যারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বন্ড পেয়ার। এগুলোকে বলা হবে বন্ড পেয়ার। আর যারা এমনে জোড়া আকারে এভাবে থাকবে, এগুলোকে বলা হবে লোন পেয়ার। এই লোন পেয়ার ডোনাররাই হচ্ছে লিগ্যান্ড। তো কোন একটা কম্পাউন্ড লিগ্যান্ড কিনা সেটা বোঝা খুব সহজ।
দেখতে হবে যে সে কম্পাউন্ডের কাছে লোন পেয়ার আছে কিনা। যদি লোন পেয়ার থাকে তাহলে সে লিগ্যান্ড, যদি না থাকে তাহলে সে লিগ্যান্ড হবে না। লোন পেয়ার থাকলে লিগ্যান্ড হবে, লোন পেয়ার না থাকলে লিগ্যান্ড হবে না। আর লোন পেয়ারটা অবশ্যই অবশ্যই সেন্ট্রাল অ্যাটমে থাকতে হবে, অবশ্যই অবশ্যই সেন্ট্রাল অ্যাটমে থাকতে হবে। সেন্ট্রাল অ্যাটমে থাকতে হবে, জিনিসটা কিভাবে বোঝাতে পারি? যেমন ধরো ফর এক্সাম্পল তুমি যদি এখানে যে কোনো একটা হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন ক্লোরিন চিন্তা করো, ধরো এখানে নাইট্রোজেন আছে, যে কোনো একটা হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন আছে, তো এই ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে কি লোন পেয়ার। এবার দেখো এই যে ক্লোরিন আছে, ক্লোরিনের নিজের কয়টা লোন পেয়ার থাকবে? তিন জোড়া লোন পেয়ার থাকবে। এবার ক্লোরিনের লোন পেয়ার এর থাকুক বা না থাকুক, এটা লিগ্যান্ড, কারণ নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে। তো ক্লোরিন কিন্তু সেন্ট্রাল অ্যাটম না, যে সেন্ট্রাল অ্যাটম না তার হাজারটা লোন পেয়ার থাকলেও তার লোন পেয়ারের উপস্থিতির কারণে পুরো কম্পাউন্ডকে আমরা লিগ্যান্ড বলতে পারি না। লিগ্যান্ড শুধুমাত্র তখনই বলতে পারবো যখন সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার উপস্থিত থাকবে। ওকে, তো আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলো একটু চিন্তা করি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি জিনিস, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি জিনিস, আর উইক ফিল্ড লিগ্যান্ড কি জিনিস? তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড এগুলো পড়ছি আমরা, লিখে দিছি মনে হচ্ছে কেন যেন। লিগ্যান্ডস দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, একটা উইক ফিল্ড লিগ্যান্ড। তো এবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ডের কাহিনীটাতে আসি। আচ্ছা, এটা আসলে পড়ানোর সময় বললে ভালো হয়, তুমি এখন বুঝবা না। তারপর ফরমেশন অফ FeC(n)6 4 ঠিক আছে। তো এখানে যে জিনিসটা হবে, আগে আমরা আয়রনকে দিব 26 1s2 2s2 3s2 3p6 2p6 তো দিতে ভুলে গেছি, 2p6 3s2 3p6 3d6 4s2। ওকে, এবার আমরা এখানের মধ্যে কি আছে, Fe2+ আছে, এখানে Fe2+ আছে। দেখো প্রতিটা Cn মাইনাসে -1 করে চার্জ আছে, কত আছে? -1 করে। তাহলে Cn6 মিলে চার্জ কত? -6। আর পুরোটা চার্জ কত? -4। তাহলে -6 থেকে -4 কিভাবে যাচ্ছে? অবশ্যই আয়রনের চার্জ +2, +2 -6 মিলেই পুরোটা চার্জ -4 হচ্ছে। তাহলে আয়রনের চার্জ কত? এখানে আয়রনের চার্জ হচ্ছে +2। আয়রনের চার্জ যখন +2, তখন ইলেকট্রন দেয় কে? 4s ইলেকট্রন দিয়ে দেয়, তখন 4s ইলেকট্রন দিয়ে দেয়, তখন 4s এর দুইটা ইলেকট্রন চলে যায়, আর ইলেকট্রন হয়ে যায়, আর এটা হয়ে যায় Fe2+, আয়রন হয়ে যায় Fe2+। ওকে, তো এখানের মধ্যে কি করবে? এখানের মধ্যে আমরা 3d6 আছে না, এই 3d6 টাকে আমরা একটু সুন্দর করে লিখি। 3d6 ডি অরবিটাল কয়টা থাকে? ডি অরবিটাল থাকে 5টা। কয়টা থাকে ডি অরবিটাল? ডি অরবিটাল থাকে 5টা, ডি অরবিটাল থাকে 5টা, ডি অরবিটাল থাকে 5টা। তো দেখো এখানের মধ্যে যে যে 5টা ডি অরবিটাল আমি দিচ্ছি, এই 5টা ডি অরবিটালেরই কিন্তু ওকে, হ্যাঁ এখানে তো 5টা কি দিলাম? অরবিটাল দিলাম। এই 5টা অরবিটাল এখন ডিজেনারেট অবস্থায় আছে। ডিজেনারেট মানে কি? ডিজেনারেট মানে কি? ডিজেনারেট মানে তাদের এনার্জি সেম। ডিজেনারেট মানে তাদের এনার্জি সেম, তাদের এনার্জি সেম। 6টা ইলেকট্রন কিভাবে থাকবে? 1 2 3 4 5, এ নাও 6টা ইলেকট্রন এভাবে থাকলো। তো এখন এরপর কি হবে? চিন্তা করে এরপর কি হবে? এরপরে 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 হচ্ছে লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে। এবার লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে দুইটা ঘটনা ঘটতে পারে।
লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে দুইটা ঘটনা ঘটতে পারবে। লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে দুইটা ঘটনা ঘটতে পারে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে তাহলে এই ডিজেনারেট অরবিটাল গুলো নন ডিজেনারেট হয়ে যাবে। এই ডিজেনারেট অরবিটাল গুলো টু গ্রুপ অফ ডিজেনারেট অরবিটালে পরিণত হবে। পাঁচটা ডিজেনারেট অরবিটাল টু গ্রুপ অফ ডিজেনারেট অরবিটালে পরিণত হবে। সেই ক্ষেত্রে তিনটা সেই ক্ষেত্রে এই তিনটার এনার্জি সেম থাকবে, এরপর এই দুইটার এনার্জি সেম থাকবে, কিন্তু এই তিনটা আর এই দুইটার এনার্জি মিলবে না। তার মানে এখানের মধ্যে দুইটা লেয়ার তৈরি হবে। উপরে দুটো থাকবে যাদের এনার্জি বেশি, নিচে তিনটা থাকবে যাদের এনার্জি কম, যাদের এনার্জি কম। তো যদি লিগ্যান্ড অ্যাপ্রোচ করে তখন কি হয়? তো যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তখন হচ্ছে যে মূলত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে স্প্লিটিংটা হয়, আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় সেক্ষেত্রে স্প্লিটিংটা হয় না। সেক্ষেত্রে স্প্লিটিংটা হয় না। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। Cn মাইনাস কি? Cn মাইনাস হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। Cn মাইনাস হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে পড়ে। তো যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসবে তখন কি হবে? তখন এটা দুই গ্রুপে বিভক্ত হয়ে যাবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে গেল। তো এখানের মধ্যে দুই গ্রুপে বিভক্ত হয়ে গেল। যখন দুই গ্রুপে বিভক্ত হয়ে যাবে, এখানে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন না? তো এখানে কার এনার্জি বেশি? অবশ্যই এই গ্রুপের এনার্জি বেশি, আর এই গ্রুপের এনার্জি কম। যে গ্রুপের এনার্জি কম, ইলেকট্রন সেখানে থাকতে চাইবে। ইলেকট্রন সবসময় সেই অরবিটালেই থাকতে চায় যেখানে এনার্জি কম। তাহলে 6টি ইলেকট্রনই কই থাকবে? 6টি ইলেকট্রনের নিচে থাকবে। 6টি ইলেকট্রনই কি থাকবে? নিচে থাকবে। 6টি ইলেকট্রনই কি থাকবে? নিচে থাকবে। 6টি ইলেকট্রনই কি থাকবে? নিচে থাকবে। ঠিক আছে? 6টি ইলেকট্রনের নিচে থাকবে। এখন এখন এমটি অরবিটাল গুলোতে কি করবে? এমটি অরবিটাল গুলোর মধ্যে এমটি অরবিটাল গুলোর মধ্যে লিগ্যান্ড গুলো যুক্ত হবে। এমটি অরবিটাল গুলোর মধ্যে লিগ্যান্ড গুলো যুক্ত হবে। এমটি অরবিটাল গুলোর মধ্যে লিগ্যান্ড গুলো যুক্ত হবে। ঠিক আছে? এমটি অরবিটালে লিগ্যান্ড গুলো যুক্ত হবে। এখন তুমি বলবা যে এমটি অরবিটাল তো মাত্র দুইটা আছে, তাহলে লিগ্যান্ড 6টা কিভাবে যুক্ত হয়েছে? এমটি অরবিটাল তো মাত্র দুইটা আছে, লিগ্যান্ড 6টা কিভাবে যুক্ত হয়েছে? আচ্ছা, সেটা তো পরে যাই। আগে এটা বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে ডিজেড স্কোয়ার আর এটা হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে এই যে হায়ার এনার্জির যে অরবিটাল দুইটা হবে, এই দুইটা কিন্তু ফিক্সড, ডিজেড স্কোয়ার আর ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কেন তারা হায়ার এনার্জির অরবিটালে পরিণত হয়? উত্তর হচ্ছে তারা তাদের যে লোব গুলা আছে, আমরা তো স্ট্রাকচার পড়ছিলাম ঠিক না? তো জেড স্কোয়ারের লোব গুলো কিরকম ছিল? বরাবর জেড এক্সিস বরাবর ছিল, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে কি ছিল? এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর। তো তারা যেহেতু একদম এক্সিস বরাবর এক্সিস্ট করে, আর লিগ্যান্ড যেহেতু এক্সিস বরাবর আসে, তাই বলে হচ্ছে রিপালশনের কারণে এই এক্সিস বরাবর অরবিটাল গুলোর এনার্জি বেড়ে যায়। রিপালশনের কারণে এক্সিস বরাবর এনার্জি গুলো অরবিটাল গুলোর এনার্জি বেড়ে যায়। মাথায় রাখবা, ফিজিক্স কেমিস্ট্রিতে যেখানে যেখানে রিপালশন আছে অ্যাটমিক লেভেলে, সেখানে সেখানে এনার্জি বৃদ্ধি পায়। যেখানে যেখানে রিপালশন আছে সেখানে সেখানে এনার্জি বৃদ্ধি পায়। তাহলে এখানে এনার্জি বৃদ্ধি পাইছে, জেড স্কোয়ার আর ডি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এনার্জি বৃদ্ধি পাইছে। এখন কথা হচ্ছে সিএন মাইনাস কয়টা যুক্ত হচ্ছে? 6টা যুক্ত হচ্ছে। আর প্রশ্ন 6টা কেন যুক্ত হবে? তুমি চিন্তা করো, এটা হচ্ছে ধরো এক্স এক্সিস, এটা হচ্ছে ধরো ওয়াই এক্সিস, এন্ড দেন এটা হচ্ছে ধরো জেড এক্সিস। তাহলে কয়টা এক্সিস হলো? 3টা এক্সিস। এক্সিস বরাবরই লিগ্যান্ড আসতে পারে, তাহলে একটা লিগ্যান্ড এদিক দিয়ে যুক্ত হবে, একটা লিগ্যান্ড এদিক দিয়ে যুক্ত হবে, একটা লিগ্যান্ড উপর দিয়ে যুক্ত হবে, একটা লিগ্যান্ড নিচ দিয়ে যুক্ত হবে, একটা লিগ্যান্ড পিছন দিয়ে যুক্ত হবে, একটা লিগ্যান্ড সামনে দিয়ে যুক্ত হবে। তাহলে মোটমাট কয়টা লিগ্যান্ড যুক্ত হতে পারছে? 6টা লিগ্যান্ড যুক্ত হতে পারছে। 6টা লিগ্যান্ড হচ্ছে বেশি লিগ্যান্ড যুক্ত হতে পারবে না। আর লিগ্যান্ড সবসময় এমটি অরবিটাল গুলোকে ফিল আপ করবে। কোন কোন অরবিটাল গুলোকে ফিল আপ করবে? এমটি অরবিটাল গুলোকে ফিল আপ করবে। তাহলে এখানে এমটি অরবিটাল গুলো, তো যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসতেছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করে ফেলবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এখানের মধ্যে দুইটা অরবিটালকে এমটি অরবিটাল করে দিবে। দুইটা অরবিটালকে কি করে দিবে? এমটি করে দিবে। দুইটা অরবিটালকে তো সে এমটি করে দিবে। দুইটা অরবিটালকে সে এমটি করে দিবে। দুইটা অরবিটালকে সে এমটি করে দিবে। ঠিক আছে?
এখানে একসাথে দেখালাম আর কি, ঠিক আছে, কিন্তু আসলে একসাথে দেখানোটা ঠিক না। তাহলে এখানে এখানে সরি, প্রথম তিনটাতে কি দুটো দুটো করে ইলেকট্রন থাকবে, ঠিক না? দেখো, এরপরে দুইটা থাকবে যেগুলো ফাঁকা, এই ফাঁকাগুলোর মধ্যে সিএন মাইনাস চলে আসবে। এই ফাঁকাগুলোর মধ্যে হচ্ছে সিএন মাইনাস ইলেকট্রন ডোনেট করবে এবং কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এস, এস ফাঁকা, এরপরে 4p আছে, 4pও কি ফাঁকা, 4pও কি ফাঁকা, 4pও কি ফাঁকা। তাহলে সিএন মাইনাস কি করবে, 4s এর মধ্যে ইলেকট্রন দিবে, 4p এর মধ্যে ইলেকট্রন দিবে। এখন এরকম করতে গেলে তো 4d ও ফাঁকা, তাহলে 4d তো ইলেকট্রন দিয়ে দিবে না, সিএন মাইনাস 6টার চেয়ে বেশি যুক্ত দিতে পারবে না, তাই বলে এই 6টাতেই ইলেকট্রন দেওয়া হবে। আর এখানে যে হাইব্রিডাইজেশনটা হবে হচ্ছে, দেখো কয়টা ডি অরবিটাল ইউজ করা হয়েছে, দুইটা, তাহলে হাইব্রিডাইজেশনের নাম হবে D2। এস কয়টা ইউজ করা হয়েছে, একটা, এস। পি কয়টা ইউজ করা হয়েছে, তিনটা, P3। তাহলে হাইব্রিডাইজেশনের নাম কি, D2sp, 3D2sp, 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 3। বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এখন যদি উইকফিল্ড লিগ্যান্ড হইতো, উইকফিল্ড লিগ্যান্ড হইলে এই ডি ডি এই ডি স্প্লিটটা হইতো না, উইকফিল্ড লিগ্যান্ড হলে ডি স্প্লিটটা হইতো না। তাহলে আমরা উইকফিল্ড লিগ্যান্ড দিয়ে একটা দেখি, উইকফিল্ড লিগ্যান্ড দিয়ে একটা দেখি। তো যেটা হচ্ছে FeCl6, FeCl6 4 মাইনাস। তো আমরা যদি একটু আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনটাতে আসি, এটাই তো আফটার অল, এখানে Fe2 প্লাস, এখানে কি Fe2 প্লাস, এখানে Fe2 প্লাস, হ্যাঁ, এখানে Fe2 প্লাস। তাহলে এখানের মধ্যে কোনো ডি এর কোনো স্প্লিট হবে না, ডি এর কোনো কি হবে না, স্প্লিট হবে না। তার মানে ডি যে পাঁচটা ছিল ওই পাঁচটা একসাথেই থাকবে, কোনো স্প্লিট হবে না, কোনো স্প্লিট হবে না, কোনো স্প্লিট হবে না, কোনো স্প্লিট হবে না। ওকে, তাহলে 6টা ইলেকট্রন যেভাবে থাকার কথা সেভাবে থাকবে, 1 2 3 4, সরি 6টা ইলেকট্রন এভাবে থাকবে, ঠিক আছে। এরপরে কি আছে, 4s আছে, এরপরে কি আছে, 4d আছে, 4p আছে, এরপরে কি আছে, 4d আছে, ঠিক আছে। তাহলে Cl6 কয়টা আসতেছে, 6টা আসতেছে। কেন 6টা আসতেছে, কারণ কারণ 6টা আসার পিছের কারণ হচ্ছে, 6টা আসার পিছের কারণ হচ্ছে, 6টা আসার পিছের কারণ হচ্ছে লিগ্যান্ড এক্সিস বরাবর অ্যাটাক করে বা এক্সিস বরাবর বন্ড তৈরি করে। তাহলে এক্স অ্যাক্সিসের দুই দিক দিয়ে যুক্ত হতে পারে, জেড অ্যাক্সিসের দুই দিক দিয়ে যুক্ত হতে পারে, ওয়াই অ্যাক্সিসের দুই দিক দিয়ে যুক্ত হতে পারে। তার মানে মোট 6টাই যুক্ত হতে পারতেছে, এছাড়া এর বেশি যুক্ত হতে পারতেছে না। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে যদি হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করি, তাহলে এখানে হাইব্রিডাইজেশন কি হবে, এখানে হাইব্রিডাইজেশন হবে হচ্ছে এস একটা ইউজ করা হয়েছে, পি তিনটা ইউজ করা হয়েছে, ডি দুইটা ইউজ করা হয়েছে, sp3 d2। এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 d2।